আচ্ছা শুভ, রদ্রিগো দিপলকে কেন খেলানো হচ্ছে? এই প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠছে, আর্জেন্টিনার সমর্থকদের মনেও প্রশ্ন। তার পারফরমেন্স 2022-এর তুলনায় 2026-এ অনেকটাই পড়ে গেছে। কেন? তারপরও স্কালোনি তাকে কেন খেলাচ্ছেন? হ্যাঁ, এটা আপনি ভালো কথা বলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তো আর্জেন্টাইন সাপোর্টারদের যে সমালোচনা সেটা দেখে মনে হচ্ছে মাঝে, মাঝে এমনও মনে হচ্ছে যে রদ্রিগো দি পল কি আর্জেন্টিনার আ ইয়ের প্লেয়ার কিনা। আ না, আমি এই প্রশ্নটা সিন্ডি আপনাকে করতাম যে স্কালোনির সিন্ডিকেটের অংশ সিন্ডি নাকি হ্যাঁ, তিনি? এটা মানে কথা শুনে তেমনই মনে হতে পারে। কিন্তু আসলে তো জিনিসটা তো আর এভাবে কাজ করে না। মানে আপনার যারা বিশ্বকাপ জেতার জন্য যায়, তাদের আসলে সিন্ডিকেট মেইনটেইন করে খেলাটা আসলে টাফ। সিন্ডিকেট মেইনটেইন করে চলতে গেলে আপনার জন্য বিশ্বকাপ জেতাটা খুব টাফ হয়ে যায়। এনিওয়ে বাট আপনার আ প্রশ্নটা উঠছে সেটার একটা কারণ হচ্ছে আ আর্জেন্টিনা অ্যাজ এ হোল, অ্যাজ এ টিম আর্জেন্টিনা জিতছে। আর্জেন্টিনা অবভিয়াসলি সেমিফাইনালে উঠে গেছে। বাট আর্জেন্টিনার খেলাটা এটা আর্জেন্টিনার ভক্তরাও হয়তো অনেকে মানবেন যে আর্জেন্টিনার খেলাটার মধ্যে ঠিক হ্যাঁ, আর্জেন্টিনার বল পজিশন আপ বেশি টু দ্য থাকছে। মার্ক, মানে মন ভরাতে পারছে না এক্সাক্টলি আরকি মন আসলে। ভরাতে পারছে না। আপনি হয়তো পজিশন যদি দেখেন, শট যদি দেখেন সেটাতে হয়তো হুম, হুম। বলবেন যে না আর্জেন্টিনা আ দাপট দেখিয়েছে। কিন্তু ওই যে মন ভরানোর যে ব্যাপারটা সেটা না। এবং সেটার পেছনে কারণ খুঁজতে গেলে আপনার ওই যে নিট পিকিং আমরা যেটাকে বলি, তাহলে কি এর কারণে হচ্ছে? তাহলে কি এর কারণে হচ্ছে? ওই জাতীয় ইয়ের ক্ষেত্রে হয়তো এটার কারণেই রদ্রিগো দিপলের আপনার কথা উঠছে যে কথা উঠছে হ্যাঁ। তো হ্যাঁ, একটা হতে পারে আপনার রদ্রিগো দি পলের বয়স এখন ৩২ হয়ে গেছে। ৪ বছর আগে ২৮ ছিল। ২৮ মনে হচ্ছে একটা প্লেয়ার তার একেবারে পিক। পিক এ থাকে। সেই জায়গায় ৩২ বছর obviously ক্যারিয়ারের শেষ দিকে চলে যাওয়া। তো ফিজিক্যাল কিছু ইয়েতে হয়তো ফিজিক্যালি কিছু ডিক্লাইন ডেফিনিটলি করেছেন ৪ বছরে। আ তারপর হচ্ছে আপনার এবং তার রোলটা যেটা আর্জেন্টিনা টিমে সেটা হচ্ছে তাকে অনেক বেশি আ তার বল প্রোগ্রেশন এর ক্ষেত্রেও তার একটা রোল আছে। তাকে ডিফেন্সিভ কিছু ডিউটিও পালন করতে হয়। আবার তার সবচেয়ে বড় রোল যেটা, সেটা হচ্ছে মেসির কারণে যে জায়গাটা ভ্যাকেন্ট হয়ে যায়। মেসি তো যেটা আমরা বলি যে ফ্রি রোলে খেলেন। তো মেসি যখন একদিকে আরেকদিকে মুভ করেন, তিনি তো আর ঠিক ওই যে ফরমেশন একেবারে বাঁধা ধরা ফরমেশন মেনে তাকে মুভ করতে হয় না। বাট মেসি যখন ফ্রি মুভ করছেন, তার কারণে তো পেছনে কোনো জায়গা খালি হয়ে যাচ্ছে। ওই জায়গাটায় রদ্রিগো দে পল হচ্ছেন আপনার ভ্যাকেন্ট জায়গাটা ফুলফিল করছেন। আপনি বলতে গেলে আর্জেন্টিনা যখন কাউন্টার অ্যাটাক সামলানোর জন্য তো আপনার কিছুটা ডিফেন্সিভ শেপটা ঠিক রাখতে হয়। ওই শেপটা ঠিক রাখার কাজটা রদ্রিগো দে পল করেন। এখন আমরা obviously তারপরেও প্রশ্ন যখন উঠছেই ২০২২ এবং ২২ বিশ্বকাপের রদ্রিগো দে পল ভার্সাস এবারে ২০২৬ বিশ্বকাপের রদ্রিগো দে পলের মধ্যে একটা পার্থক্য দেখা যাচ্ছে। তো ওই জায়গায় যেহেতু কোয়েশ্চেন উঠছে আমরা একটু কয়েকটা স্ট্যাট যদি দেখি না ২০২২ এর সঙ্গে ২০২৬ এর স্ট্যাট এবং হিট ম্যাপ যদি আমরা দেখি, এইটা হচ্ছে ২০২৬ বিশ্বকাপের রদ্রিগো দে পলের হিট ম্যাপ এটা ২৬, এটা এবং এটা হচ্ছে ২২। ২০২২। এখন obviously ২০২২ এ ম্যাচ যেহেতু ৭ টা খেলেছেন, এখানে এখন পর্যন্ত ম্যাচ ৬ টা। প্লাস এবার যেহেতু এই যেটা বললাম তার বয়স বেড়েছে প্লাস ইউএসএ তে প্রচন্ড গরমে খেলা হচ্ছে যে কারণে তার মিনিট যে দেখা যাচ্ছে সেকেন্ড হাফে তাকে উঠিয়ে নেওয়া হচ্ছে। হুম। সবকিছু মিলিয়ে তার obviously তার হিট ম্যাপটা আগের চেয়ে একটু কম রেট থাকবে। স্বাভাবিক। যত বেশি মুভ করবেন, যত বেশি বলে টাচ করবেন, তত হচ্ছে তার এটা বেশি লাভ হবে। হিট ম্যাপের নিয়মই এটা। বাট আপনি যদি জোনটা দেখেন, জোনটা ২০২২ এ যেরকম ছিল, হুম। ২০২৬ এও মোর অর লেস দ্য সেইম। একই জায়গায়। মানে হ্যাঁ, এই এই মাঠের এই যে এই জোনটাতে। এক্সাক্টলি। আমরা রদ্রিগো দে পলকে সেন্ট্রাল মিডফিল্ডার বলি। বাট অ্যাকচুয়ালি তিনি রাইট মিডফিল্ডারের রোলটা হচ্ছে প্লে করেন। রাইট মিডফিল্ডার কেন রোল প্লে করেন সেটা আমরা একটু পরে হয়তো ট্যাকটিক্যাল বোর্ডে যদি হয়তো দেখব। এর আগে আমরা যদি কিছু পরিসংখ্যান যদি দেখে নেই, এটা হচ্ছে এদিকে হচ্ছে ২০২৬, এদিকে হচ্ছে ২০২২। এখন পার্থক্যটা দেখুন খুব বেশি পার্থক্য আপনার হয়তো চোখে পড়বে না। অ্যাসিস্ট এবার একটা করেছেন। আগেরবার যেহেতু অ্যাসিস্ট করেননি এগুলোতে খুব বেশি আ পার্থক্য হয়তো চোখে পড়বে না আপনার। এবার ক্রসের পার্সেন্টেজ কিছু বেড়েছে। আ এবং এখানে আরেকটা পার্থক্য হচ্ছে ২০২২ এ কিন্তু আনহেল দি মারিয়াও ছিলেন। এবং হুম, আনহেল হুম, দি মারিয়াও যেহেতু রাইট সাইডটাতে থাকতেন সেক্ষেত্রে ওই যে অ্যাটাকিং এর দায়িত্বটা মূলত দি মারিয়া পালন করতেন। মেসি তো ভেতরের দিকে ঢুকে হুম, যেতেন। হুম। দি মারিয়া ছিলেন ওই পাশটাতে মূলত। সেক্ষেত্রে রদ্রিগো দে পলকে অ্যাটাকিং সাইডে খুব বেশি রোল প্লে করতে হতো না যে কারণে আপনার অ্যাসিস্ট নেই ২০২২ এ এক্সপেক্টেড অ্যাসিস্ট কম। আ আ ক্রস গতবারের চেয়ে পার ম্যাচ এভারেজ অন এন এভারেজ 0.1 সেখান থেকে এবার একটু বেড়েছে 0.6 একটু না অনেকই বেড়েছে 0.6 হুম। তো ওই জায়গাটা মানে অ্যাটাকিং সাইডটাতে একটু রোল প্লে করতে হচ্ছে দেপলকে এবার কম্পেয়ার টু 2022 তো ইন্টারসেপশনও তো বেড়েছে। হ্যাঁ, ইন্টারসেপশন পেয়েছে। এবার আসুন ডিফেন্ডিং সাইডটা থেকে। যেহেতু মেসি ভেতরে ঢুকে যাচ্ছেন, ওইদিকে দি মারিয়া নেই। পুরো জোনটা কভার করতে হচ্ছে
দেপলকে উইথ দ্য রাইট ব্যাক গতবারও ছিলেন, দেপলও গতবার ছিলেন, কিন্তু তার পাশাপাশি দি মারিয়াও ছিলেন। এবার যেহেতু দি মারিয়া নেই, পুরো রোলটা বা ডিফেন্সটা কাভার করতে হচ্ছে দেপলকে। আপনি সেটা হয়তো দেখবেন যে ইন্টারসেপশন বেড়েছে, খুব যদিও পার্থক্যটা খুব অল্প, ক্লিয়ারেন্স বেড়েছে কিছুটা, শর্টের ব্লক শট, যেটা ব্লক শট আপনি শর্ট ব্লক করেন কখন, যখন আপনি একেবারে নিজের ডিফেন্সের সামনে চলে যান, তো সেই জিনিসটা এবার একটু বেড়েছে। যদিও পার্থক্যটা খুব মিনিমাল, এই কারণে হয়তো আপনার খুব আহামরি কিছু মনে হবে না, কিন্তু খেলার মধ্যে একজন প্লেয়ারের জন্য এতটুকু মনে হচ্ছে, কিন্তু এটা আর্জেন্টিনার খেলার স্টাইল নিয়ে অনেক কিছু বলবে। আমরা এর পাশাপাশি আরও কিছু যদি দেখি যে ড্রিবল পার্সেন্টেজ খুব বেশি না, গ্রাউন্ড ডুয়েল কিন্তু আবার গতবার তিনি বেশি জিতেছিলেন, যে কারণে ওই যেটা বললাম, যেহেতু দি মারিয়া ছিলেন, তিনি হয়তো ডিফেন্সে একটু বা মিডফিল্ডের ওই যে রাইট মিডফিল্ড জোনটাতে একটু বেশি মনোযোগ দিয়েছিলেন, বা মিডফিল্ডের দিকে একটু ঢুকে পড়তে পেরেছেন, যেহেতু দি মারিয়া অনেক ডিফেন্সে কাভার করতেন, ট্র্যাক ব্যাক করতেন। সেই জায়গায় তাকে মিডফিল্ডে যত আপনি ভেতরের দিকে ঢুকবেন, আপনার ডুয়েলের পরিমাণ বাড়বে অবভিয়াসলি, তো সেই জায়গায় 2022 বেশি ছিল। পজিশন হারিয়েছেন এবার কম হারিয়েছেন। কেন? কারণ ওই যেটা বললাম, আপনি যখন মিডফিল্ডের দিকে ঢুকবেন, মিডফিল্ডে অনেক বেশি কনসিস্টেন্ট থাকে, সেখানে আপনি অনেক বেশি প্লেয়ারকে ট্যাকেল করতে হয়, এটা একটা রিজন হতে পারে। আরেকটা রিজন হচ্ছে এবার কিন্তু আর্জেন্টিনা নকআউট পর্বে স্পেশালি, বা এখন পর্যন্তই যতগুলো দলের বিপক্ষে খেলেছে সবগুলো হচ্ছে আর্জেন্টিনার চেয়ে ধারে ভারে লেসার অপোনেন্ট। সো অবভিয়াসলি তারা নিজেদের ডিফেন্সে আমরা যেটা বলি তাবু গেড়ে খেলা বা লো ব্লকে খেলেছে। সো দেপলের খেলার জায়গা বেড়েছে, অপোনেন্ট খুব বেশি একটা চার্জ করেনি, প্রেস করেনি ওই জায়গায়। এই কারণে আপনি যখন অপোনেন্ট যদি প্রেস না করে, আপনি তো বল হারানোর পরিমাণ বাড়বে না, এটাও একটা রিজন হতে পারে, এই কারণে পজিশন লস্ট খুব কম। বাট ফাউলের পরিমাণ, তাকে ফাউল করা হয়েছে সেটা একটু কমেছে। হ্যাঁ, তো ওই যে যেটা বললাম, অপোনেন্টের উপরে ডিপেন্ড করে কিছুটা। ফাউল কমাটাও তো এক ধরনের তার, এটা কি কোনো যে তার ফাউল কমাটা একটা হতে পারে যে আপনার বল কম পাচ্ছে, মানে তার ভূমিকাটা একটু কম বা এরকম হ্যাঁ কিছু? হ্যাঁ ডেফিনেটলি, আপনাকে ফাউল কম করা মানে হচ্ছে আপনি অপোনেন্টের জন্য লেস অফ এ থ্রেট। তো আগেরবার যেহেতু যেটা এখানে আবার আরেকটা রিজন হচ্ছে, অপোনেন্ট তো একেবারে নিজের বক্সে থাকছে, দেপল থাকছেন একটু বক্সের একটু দূরে। হ্যাঁ, তো সেখানে তো দেপলকে ফাউল করার খুব বেশি দরকার পড়ছে না, বা অপোনেন্টের যেহেতু আমরা মিশর বলুন, সুইজারল্যান্ড কিছুটা পজিশন রেখে খেলেছে, মিশর বলুন বা কেপ ভার্দে বলুন, তারা তো একেবারে নিজেদের বক্সেই ছিল, খুব বেশি তারা যখন কাউন্টার অ্যাটাকে উঠেছে এর বাইরে তো খুব বেশি উপরে ওঠেনি বা উপরে উঠে চার্জ করেনি। তো সেই জায়গায় দেপল তো বলটা রাখেন মূলত মিডফিল্ডের যেই লাইনটা তার একটু সামনে, তো ওই জায়গা পর্যন্ত তো প্রেস করেনি অপোনেন্ট, তো প্রেস যেহেতু করেনি তাকে তো ফাউল করা দরকার পড়ছে না, তো ওইটাও একটা রিজন। এর বাইরে আমরা যদি দেখি যে মিনিটস পার গেম বা ম্যাচেস প্লেড, এগুলো খুব বেশি চেঞ্জ নেই। আপনার আরেকটা আপনি একটা পার্থক্য দেখতে পারেন কিছুটা, যে এক্সপেক্টেড গোলস কমেছে। হ্যাঁ, যেটা বললাম, যেহেতু এক্সপেক্টেড গোলসটা যদি একটু এলাবোরেট করেন। আচ্ছা, এক্সপেক্টেড গোলসটা হচ্ছে তিনি যে শটটা নিয়েছেন সেই শটে গোল হওয়ার পসিবিলিটি। হ্যাঁ, তো তিনি হয়তো আগের বার যেহেতু দি মারিয়া ছিলেন, তিনি হয়তো আরেকটু দি মারিয়া এবং মেসি মুভমেন্টের কারণে অপোনেন্ট যখন সেই দুজনকে নিয়ে ব্যস্ত ছিল, তিনি হয়তো আরেকটু সামনে যেতে পেরেছেন, বা এমন পজিশনে যেতে পেরেছেন যেখানে তিনি পাসটা পেলে তিনি শট নিতে পারছেন ভালো জায়গায়। সেই জায়গায় এবার যেহেতু কম, দি মারিয়া নেই, মেসি একা, ওনাকে দেপলকে আবার ওইদিকে পেছনে অনেক বেশি কাভার করতে হচ্ছে, সেই কারণে দেপলের জন্য এই দিকটা কাভার করে আবার ওইদিকে যে শট নেওয়া, ওই জায়গায় চলে যাওয়া, এটা খুব টাফ হয়ে যায়। তো ওই জায়গায় এই কারণে আপনার হয়তো এক্সপেক্টেড গোলসের পরিমাণ একটু কম দেখতে পাচ্ছি। আচ্ছা শুভ, ডিপলের পুরো ব্যাপারটা যদি একটু ট্যাকটিক্যাল বোর্ডে দেখান। হ্যাঁ, এই জিনিসটা হয়তো নাম্বার দিয়ে আসলে যতটা বোঝা সম্ভব, পজিশনিং করে যদি দেখেন, ট্যাকটিক্যাল বোর্ডে যদি আমরা চলে যাই, এখানে এটা হচ্ছে আর্জেন্টিনার ধরুন একেবারে বেসিক ফরমেশন আমরা যেটাকে বলি। মেসি মূলত আমরা রাইট উইংয়ে ধরলো, মেসি তো এখন আর রাইট উইংয়ে থাকে না, তিনি মূলত ভেতরে ঢুকে যান। মিডফিল্ডে পারদেস লাস্ট কয়েকটা ম্যাচে ডিফেন্সিভ মিডফিল্ডার ছিলেন, দেপল এই পাশটাতে, এনজো এই পাশটাতে, ম্যাকেলিস্টার, পারদেস আসার পর ম্যাকেলিস্টার একটু উপরে ওঠার চান্স পেয়েছেন। এটা হচ্ছে আর্জেন্টিনার বেসিক ফরমেশন। এখন আমরা যদি দেপলকে নিয়ে কথা বলছি, আমরা প্রথম যেটা বললাম যে দেখুন, আর্জেন্টিনার রাইট ব্যাক এবং লেফট ব্যাক, মূলত রাইট ব্যাক খুব একটা মানে বিশ্বের সেরা রাইট ব্যাক না, এটা আপনি নিশ্চিত করেই বলতে পারেন। হ্যাঁ, একেবারে যদি আমরা খুব কম করে বলি তাহলে এটা বলা যায় যে বিশ্বের সেরা রাইট ব্যাক না। বাট এখন সেই কারণে আর্জেন্টিনাকে যেটা নিশ্চিত করতে হয় যে তাকে খুব বেশি উপরে উঠতে হচ্ছে না। কেন? কারণ হচ্ছে তখন কাউন্টার অ্যাটাকে আর্জেন্টিনা অনেক বেশি ভালনারেবল হয়ে যাবে। সো দেপলকে আবার ওই দিকটা কাভার করতে হয়। যখন মেসি ভেতরে ঢুকে যাচ্ছেন তখন দেপলকে হচ্ছে এই দিকটা কাভার করতে হয়। হ্যাঁ, যখন মেসি হয়তো পুরো দল যখন অনেক বেশি উপরে উঠে যাচ্ছে, তখন হয়তো দেপল হয়তো এই জায়গাটায় আসছেন,
তখন হয়তো আপনি দেখবেন যে মলিনা হয়তো এই জায়গাটায় বা খুব একেবারে অপোনেন্টকে একেবারে বক্সের ভেতরে ঢুকিয়ে ফেলতে পারলে যে আর্জেন্টিনা খুব বেশি অ্যাটাক করছে, তখন হয়তো আপনি দেখবেন যে মলিনা হয়তো এই জায়গাটা আসছেন। আদারওয়াইজ দেপলে কিন্তু আপনার এই যে এখান থেকে বল ক্যারি করা বলুন, এখানে মেসির সঙ্গে কম্বিনেশন বলুন, বা মেসি অপোনেন্ট যখন কাউন্টার অ্যাটাক ওঠে তখন এই জায়গাটায় অপোনেন্টকে ফার্স্ট চার্জ করাটা বলুন, সব এই কাজটা দেপলকেই করতে হয়। এখন আহ, আরেকটা জিনিস আপনি মিডফিল্ডে অন্যদের প্রোফাইলটা যদি আপনি দেখেন, পারেদেস হচ্ছেন যেটা হচ্ছে মূলত তিনি দুই ডিফেন্ডারের মাঝখানে জায়গাটা নিয়ে থাকেন, এখান থেকে ডিপ লাইং প্লেমেকার আমরা যেটাকে বলি, তিনি ডিপ লাইং এখান থেকে হয়তো বলটা তিনি বিভিন্ন দিকে ছড়িয়ে দেন, আর কাউন্টার অ্যাটাকের সময় দুই ডিফেন্ডারের পাশে আরেকজন যোগ হয়ে একটা আমরা যেটাকে রেস ডিফেন্স বলি সেই জিনিসটা কভার করেন। এর পাশাপাশি এনজো ফার্নান্দেজ এই জায়গাটায় দেপলের শুধু পারফরমেন্স আপনি শুধু দেপলকে দিয়ে দেখলে হবে না, কারণ এনজো ফার্নান্দেজ 4 বছর আগের এনজো ফার্নান্দেজ নন, ম্যাকঅ্যালিস্টার 4 বছর আগের ম্যাকঅ্যালিস্টার নন। কিভাবে? তাদের বয়স এখনো ধরেন মিড-20s, বাট পার্থক্যটা যেখানে হয়ে গেছে, এনজো ফার্নান্দেজ 2022-এ ছিলেন, তখন পারেদেস খুব একটা নিয়মিত ছিলেন না, বা প্রথমে এনজো ফার্নান্দেজ সৌদি আরবের পর যখন দলে ঢুকেছেন তখন এনজো ফার্নান্দেজ ছিলেন মূলত ডিপ লাইং প্লেমেকার। কিন্তু গত 4 বছরে তিনি চেলসিতে যোগ দিয়েছেন। চেলসিতে যোগ দেওয়ার পর তিনি যেটা মূলত এই জায়গাটাতে অ্যাডভান্সড মিডফিল্ডার যেটাকে আমরা বলি, ঠিক অ্যাটাকিং মিডফিল্ডার না, বাট অ্যাডভান্সড মিডফিল্ডার পজিশনটাতে তিনি খেলছেন। ম্যাকঅ্যালিস্টারও সেম। ম্যাকঅ্যালিস্টার গতবার হয়তো এই জায়গাটা থেকে যে বক্স টু বক্স রান করা বা এখান থেকে বলটা ক্যারি করে নিয়ে যাওয়া, 1-2 করে উঠে যাওয়া, ওই জায়গাটাতে তার রোল ছিল। লিভারপুলে তিনি মূলত ওই যে যেটা বললাম অ্যাডভান্স মিডফিল্ডার, তিনিও অ্যাডভান্স মিডফিল্ডারের রোলটা নিয়ে নিয়েছেন। গতবার হয়তো তার পজিশনটা আরেকটু ডিপ ছিল, সেই জায়গায় হয়তো তিনি এখন আরেকটু অ্যাডভান্সড হয়ে গেছেন। তো দুইজন 4 বছরে যখন একজন প্লেয়ার ক্লাবে রেগুলার একটা পজিশনে খেলছেন, তার কিন্তু ব্রেইন সেইভাবে ব্রেইন সেটার সাথে হ্যাবিচুয়েটেড, অভ্যস্ত হয়ে গেছে। এখন তাকে আপনি আর্জেন্টিনা দলে একেবারে এলে আপনি হঠাৎ করে এনজো ফার্নান্দেজকে এই জায়গায় খেলিয়ে দেবেন, এটা আসলে আপনি হয়তো ফিফা গেম যেটা সেটাতে হয়তো করতে পারেন, কিন্তু বাস্তব ফুটবলে সেটা করাটা একটু রিস্ক থেকে যায়, কারণ এখানে খেলানো মানে কিন্তু তার ডিফেন্সের দায়িত্ব আছে। এখন তিনি 4 বছর বসত ধরেন বল যখন দিয়ে গেল, তিনি হয়তো এখানে কোনো জায়গায় চলে গেলেন, তো ওই জায়গাটার কাভার তো তখন থাকছে না। হ্যাঁ, এই কারণে আপনার আর্জেন্টিনা এবার এই দুইজনকে যখন একটু অ্যাডভান্স মিডফিল্ডার হয়ে যাচ্ছেন, বা এনজো ফার্নান্দেজ আপনি দেখবেন যে আর্জেন্টিনা যখন বল পজিশনে, এনজো ফার্নান্দেজ অনেক সময় এই জায়গাটা চলে যাচ্ছেন। হ্যাঁ, স্পেশালি যখন তাগলিয়াফিকোর জায়গায় আমরা মেদিনাকে দেখেছি, তখন এনজো ফার্নান্দেজ এই জায়গাটা ছিলেন, কারণ তখন এই জায়গাটা কাভার দিতে হতো। ম্যাকঅ্যালিস্টার পারেদেস আসার আগে তিনি এই জায়গাটা ছিলেন, পারেদেস থাকার পর আপনি হয়তো তাকে এই জায়গাটা দেখবেন। হ্যাঁ, যে এখান থেকে তিনি মিডফিল্ড এবং ডিফেন্সের সাথে কম্বিনেশনটা করছেন, মেসির সঙ্গে কম্বিনেশন করছেন। তো এরকম যখন হয় তখন আপনার এইদিকে পুরো দায়িত্বটা এসে পড়ে দেপলের উপর। তো তাকে অনেক বেশি জায়গা কভার করতে হচ্ছে, তাকে মেসির যদিও তাকে ওই যে সোশ্যাল মিডিয়ায় দুষ্টমি করে মেসির বডিগার্ড বলা হচ্ছে, বাট মাঠেও তিনি অ্যাকচুয়ালি মেসির গার্ড, যেটা যে মেসি যে জায়গাটা ফেলে রেখে যাচ্ছেন, অবভিয়াসলি আপনি মেসির কাছ থেকে বেস্টটা বের করার জন্য আপনি মেসিকে ডিফেন্সিভ রেসপন্সিবিলিটি দেবেন না, তো সেক্ষেত্রে তো অন্য কারো দায়িত্বটা নিতে হবে, ওই দায়িত্বটা দেপলকে নিতে হচ্ছে। এবং কেন দেপলকে নিতে হচ্ছে? কারণ দেপল আপনার ক্লাব ফুটবলেও তিনি ওই এখান থেকে রাইট সেন্ট্রাল মিডফিল্ডার বা রাইট মিডফিল্ডার এই রোলটা তো প্লে করেন, সেটা অ্যাথলেটিকো মাদ্রিদেও করেছেন, এখন ইন্টার মায়ামিতে মেসির সঙ্গে সেখানেও তাই করছেন। প্লাস দেপলের আপনি স্ট্রাইড যেটাকে আমরা বলি দৌড়ানোর সময় স্টেপ, সেটা যদি আপনি দেখেন, সেটা হচ্ছে তার বডি একটু আমরা যে এখানে যদি ধরুন দেপলের জায়গায় যদি লো চেলসো থাকতো, হ্যাঁ, লো চেলসোর বডি যেহেতু বাম্পায়ার প্লেয়ার, তার বডিটা ওপেন হচ্ছে মাঠের দিকে, মানে মাঠের ভেতরের দিকে, কিন্তু দেপল যেহেতু ডান পায়ের প্লেয়ার, তার বডিটা মূলত ওপেন হয় মাঠের বাইরের দিকটাতে। এবং এই জায়গাটা সুবিধাটা কি, আপনার যখন অপোনেন্ট উঠছে, আপনার তো অপোনেন্টকে আটকাতে হবে, আপনার যখন বডিটা ওপেন হয়ে যদি মূলত এদিকে, আপনি হ্যাঁ আটকাতে পারেন, কিন্তু সেটার জন্য আপনাকে পুরো বডি ঘুরাতে হবে। সেখানে যে স্প্লিট সেকেন্ড, সেটাও কিন্তু একটা ফুটবলে ওই যে অপোনেন্টের পার হয়ে যাওয়ার জন্য না। হ্যাঁ, তো ওই জায়গাটাতে আপনার ডিফেন্সিভ রোলটা প্লে করার জন্য, প্লাস আমরা যে রাইট ব্যাকের কথা বলছিলাম, আর্জেন্টিনার ডান পাশ দিয়ে অ্যাটাক বেশি হচ্ছে, আবার ডান পাশটাই ডিফেন্সের জন্য সবচেয়ে দুর্বল। তো ওই জায়গাটাতে ব্যালেন্স করার জন্য তো এমন একজন প্লেয়ার লাগবে যিনি ওয়ার্কহর্স, যিনি ডিফেন্সে কন্ট্রিবিউট করতে ইচ্ছুক, যেটাকে আমরা বলি উইলিং, এবং যার কি বলবো সেন্স, মানে স্পেশাল অ্যাওয়ারনেস, যেটাকে আমরা বলি যে মাঠে কোন জায়গায় খালি কতটুকু জায়গা কভার করতে হবে, ওই অ্যাওয়ারনেসটা আছে। তো ওই জায়গাটা সবগুলো মিলিয়ে হয়তো দেপলকে আপনার হয়তো মনে হতে পারে যে দেপল বল পায়ে খুব বেশি কিছু করছেন না, কিন্তু বল পায়ে করার কাজটা মূলত এবার দিয়ে রাখা হয়েছে পারেদেস, ম্যাকঅ্যালিস্টার, মূলত এনজো এবং ম্যাকঅ্যালিস্টারকে মিডফিল্ডে। দেপলের রোলটা মূলত হয়ে গেছে ডিফেন্স কাভার দেওয়া। হ্যাঁ, যেটা আপনি হয়তো পারেদেসের ক্ষেত্রে দেখবেন, পারেদেসে একই।
তো ওই জায়গাটা আপনি এই কারণে দেপলকে শুধু যদি আপনি তিনি বল পায়ে কি করছেন সেটা দিয়ে বিবেচনা করেন, দেপলকে ডেফিনেটলি 2026-এর চেয়ে 2022-এর চেয়ে অনেক লো প্রোফাইল মনে হ্যাঁ হবে লো বা লেস ইম্প্যাক্টফুল মনে হবে, যে ইম্প্যাক্ট রাখতে পারছে না। কিন্তু তার রোলটা তো মূলত দলের 11 জনের রোল তো একই হয় না, এক একজনের এক এক রোল। তো ওই রোলটার জায়গাটাতে রাইট সেন্ট্রাল মিডফিল্ডার বলুন, রাইট মিডফিল্ড বলুন, মিডফিল্ড এবং অ্যাটাকের সাথে মেসির সাথে কম্বিনেশন বলুন, ডিফেন্সিভ ডিউটি বলুন, সব জায়গায় মিলিয়ে দেপলের যে ইম্পর্টেন্সটা সেটা, এবং স্কালোনি যে সিন্ডিকেটের কারণে তাকে খেলাচ্ছে না, তার রোলটার কারণেই তাকে খেলাতে হচ্ছে। তো ডিপলের জায়গায় আরো কয়েকজন বিকল্প নাম এসেছে, যেমন আপনার লো চেলসের কথা আপনি বললেন, এছাড়া এজেকিয়েল পালাসিয়াস এর কথা, তারপরে সিমিওনে, দিয়েগো সিমিওনের ছেলে। হ্যাঁ দিয়েগো সিমিওনের ছেলে। জি। এটা তাদের ইয়েটা যদি একটু আপনি মানে তাদের মানে ডেপল নাই, তারা আছেন, তাদের যে কোনো আচ্ছা, একজন। আমরা এই ফর্মে যদি আমরা ধরে নিই যে আর্জেন্টিনার বাকি সব একই আছে, শুধু দেপলের যে মানে সমস্যাটা তো দেপলকে নিয়ে যদি সমস্যা হয়, দেপলের জায়গায় কে খেলতে পারেন? আমরা ধরুন ম্যাকঅ্যালিস্টারের জায়গায়, এনজোর জায়গায়, পারেদেসের জায়গায়, এই জায়গায় আমরা প্রথমে যদি লো চেলসোকে নিয়ে অলরেডি কথা বলেছি। লো চেলসো বাম্পায়ার প্লেয়ার সেক্ষেত্রে, এবং এনজো এবং ম্যাকঅ্যালিস্টার দুইজনের কেউই ডান দিকে খেলার মতো আপনি খেলতে পারে, কিন্তু একটা জিনিস হচ্ছে একটা অভ্যাস, আরেকটা হচ্ছে জোর করে খেলার খেলিয়ে দেওয়া বা প্রয়োজনে তারা হয়তো আপনি 20 মিনিটস 30 মিনিটস বা কোনো একটা ম্যাচ খেলিয়ে দিতে পারেন, কিন্তু আপনার সবসময় একটা কোচ হিসেবে আপনি কখনো চাইবেন না আপনার প্লেয়ার যে পজিশনে খেলে অভ্যস্ত সেখান থেকে চেঞ্জ করাতে হবে, বা চেঞ্জ করালো এমন চেঞ্জ যেটাতে আপনার সারাক্ষণ চিন্তা করতে হবে যে এখানে কি একটা রিস্ক থেকে যাচ্ছে কিনা রিস্ক। তো এনজো এবং ম্যাকঅ্যালিস্টার দুইজনই হচ্ছেন, আমরা যেটা বললাম যে যেহেতু তাদের ব্যালেন্সিং ফিট হচ্ছে বাম্পা, তারা রাইট ফুট ওরিয়েন্টেড, তাদের বডি ওপেন হয় মূলত মাঠের ভেতরের দিকে, তারা লেফট সাইডে খেলেন, লেফট সাইড থেকে তাদের বডিটা ওপেন হয় মাঠের ভেতরের দিকে। এখন তাকে যদি আপনি বলতে পারেন যে দেপলেরও তো সেরকমই, দেপলও তো ব্যালেন্সিং ফিট হচ্ছে বাম্পা রাইট ফিটে, কিন্তু তাদের আপনি যে আমি যে স্ট্রাইডের কথাটা বললাম, স্ট্রাইড যখন যারা মূলত বল পায়ে খেলেন তাদের স্ট্রাইড, এবং যারা মূলত রানার, দেপল একজন রানার, বা আপনি যদি লিভারপুলে খেলেন, ম্যাকঅ্যালিস্টারের এর আগে লিভারপুলে যিনি ছিলেন জর্ডান হেন্ডারসন, ম্যাকঅ্যালিস্টার এবং জর্ডান হেন্ডারসনের পার্থক্য, জর্ডান হেন্ডারসন যিনি ছিলেন একজন রানার, তিনি তার স্ট্রাইডের সময় তার পায়ের সামনের দিকটাতে তিনি হয়তো অন দ্য টোজ তিনি হয়তো ব্যালেন্সটা করে দৌড়াতেন। ম্যাকঅ্যালিস্টার বা এনজো ফার্নান্দেজদের দৌড়ানোর সময় স্ট্রাইডের সময় ব্যালেন্সটা পরে হচ্ছে পায়ের মাঝামাঝি থেকে সামনের দিকে। তো এই ধরনের প্লেয়ারদেরকে আপনি যখন রানারের দায়িত্বটা দিয়ে দেবেন, সেটা ফল্টার মানে সেখানে রিস্ক অনেক বেশি হাই হয়ে যায়। তো সেই জায়গায় আপনি ওই যে এনজো বা ম্যাকঅ্যালিস্টার সেই জায়গার প্লেয়ার না, আপনি তাদেরকে রাইট সাইডে খেলাতে পারছেন না, তো তাদেরকে তাদের জায়গায় রাখতে হবে। আপনি যদি এই জায়গায় চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে দেপলের জায়গায় সরাসরি একই ধরনের প্রোফাইল আনতে হবে। লো চেলসের সেই প্রোফাইল না, যেহেতু তিনি বাম্পায়ার প্লেয়ার, আপনার তার বডিটা ওপেন হচ্ছে, তিনি আমরা যেহেতু দেপলের পজিশনে চিন্তা করছি রাইট সাইডে মিডফিল্ডে, তার বডিটা ওপেন হবে মাঠের দিকে, তখন আপনি তার কাছে বল পায়, তার কাছ থেকে আপনি এদের সুবিধা পাবেন যে বল পায়ে পেলে তিনি মাঠটাকে আরো ওপেন পাবেন, কোন পজিশনে কে মুভ করছে সেটা তার শুধু পেরিফেরাল ভিউ দিয়ে না, সরাসরি তিনি দেখতে পাচ্ছেন। কিন্তু এখানে ঝামেলাটা, এই রিস্কটা আপনি তখনই নিতে পারতেন যদি আর্জেন্টিনার রাইট ব্যাক ওয়ার্ল্ড ক্লাস হতো। আর্জেন্টিনার রাইট ব্যাক যদি কাফু বা দানিয়েল ভেজ এই ধরনের এই কোয়ালিটির হতো, তখন আপনি এই রিস্কটা নিতে পারতেন, যেটা আমরা নরওয়ের ক্ষেত্রে দেখেছি যে নরওয়ের রেয়ারসন, তিনি যদিও মূলত একজন ফরওয়ার্ড, কিন্তু ডটমুন্ডেও তিনি রাইট ব্যাকে খেলেন অনেক সময়, নরওয়ে তাকে রাইট ব্যাকে খেলেছে, এবং তিনি পুরো মাঠটা সাইড ধরে কভার করতে পারছেন। সেই কারণে নরওয়ে এই জায়গাটায় ওডেগার্ডকে খেলাতে পেরেছে। ওডেগার্ড বাম্পায়ার প্লেয়ার, যেহেতু রাইট ব্যাক পুরোটা কভার করছেন, ওভারল্যাপ করছেন, তাকে ওই দিক দিয়ে চিন্তা করতে হচ্ছে না, তিনি এদিকটা কভার করতে পারছেন। এবং সেদিকে আবার নরওয়ের দুজন দারুণ ডিফেন্সিভ মিডফিল্ডারও ছিলেন, যারা ডিফেন্সিভ ডিউটিটা পালন করতে পেরেছেন। কিন্তু লো চেলসো উইথ দিস রাইট ব্যাক এবং মিডফিল্ডে যেখানে আপনার ডিফেন্সিভ মাইন্ডের একেবারে ডেস্ট্রয়ার যে ডিফেন্সিভ মিডফিল্ডার সেটা নাই, তখন আপনি লো চেলসোকে এই রাইট ব্যাক এবং এই মিডফিল্ডের সাথে খেলানো মানে হচ্ছে আপনি কাউন্টার অ্যাটাকে আরও বেশি রিস্ক নিয়ে নাও, কারণ আপনার তখন তার লো চেলসোর জন্য যেটা বলেন, যেহেতু তার বডি ওপেন হবে এদিকে, ডিফেন্সে যখন প্লেয়ার উঠে যাবে তার জন্য এটা কভার করতে গেলে, তাকে ধরতে গেলে পুরো বডি ঘুরাতে হবে, পুরো বডি ঘুরানোতে যে 1 সেকেন্ড বা ন্যানো সেকেন্ড বাড়তি লাগবে, ওইটাই অপোনেন্টের এখান থেকে ওইখানে চলে যাওয়ার মধ্যে পার্থক্য। হ্যাঁ, তো ওই জায়গাটা লো চেলসো খেলাটা আপনার ডিফেন্সিভলি হিউজ রিস্ক। আপনি লো চেলসোকে খেলাতে পারেন হয়তো সেক্ষেত্রে এইদিকে এই তিনজনের কারো ম্যাকঅ্যালিস্টার বা মূলত ম্যাকঅ্যালিস্টার বেনজোর বদলে কোনো জায়গায় আপনি খেলাতে পারেন। হ্যাঁ, তো এই জায়গাটা হয়তো আপনি মানে রদ্রিগো দেপলের বিকল্প লো চেলসো লন।
এরপর আসছে আমরা যার কথা বলেন, এজেকিয়েল পালাসিয়াস। এজেকিয়েল পালাসিওস। আচ্ছা, এজেকিয়েল পালাসিওস আমি একটু পরে আসছি, আগে জিউলিয়ানো সিমিওনের ব্যাপারটাতে আসি। জিউলিয়ানো সিমিওনে অলরেডি জর্ডানের বিপক্ষে ম্যাচে যেদিন মেসি খেলেননি সেদিন তিনি খেলেছেন। এখন এখানে ওই যে আমরা যেটা বললাম, মেসির ব্যাপারটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। মানে আপনি এই রোলটা এতটাই কমপ্লিকেটেড, এখানে আপনার মেসির রোলটা মাথায় রাখতে হবে, আপনার মিডফিল্ডের কম্বিনেশন মাথায় রাখতে হবে, আপনার রাইট ব্যাককেও মাথায় রাখতে হবে। হ্যাঁ, এবং আর্জেন্টিনাতে ডেফিনেটলি যে কোনো কোচ প্রথমে চাইবে যে আমি গোল খাবো না, তারপর গোল দেওয়ার চিন্তা, তাই তো? তো সেই জায়গায় আপনি যখন জিউলিয়ানো সিমিওনে যখন খেলেছেন, আপনি এই মিডফিল্ডে যদি সিমিওনেকে খেলেন, জিউলিয়ানো সিমিওনে ওই যে দেপল যেরকম মিডফিল্ডে আবার পাসিং এর ক্ষেত্রে কিছুটা ব্যাকআপ দেন বা এই তিনজনকে সঙ্গ দেন, সিমিওনে সেই প্লেয়ার নন। সিমিওনে হচ্ছেন, আপনি যদি অ্যাথলেটিকো মাদ্রিদেও আমরা কিছুক্ষণ পর তার হিটম্যাপ দেখবো, বা বিশ্বকাপে যে ম্যাচটা খেলেছেন সেখানে হিটম্যাপ দেখবো, তিনি মূলত এই যে টাচ লাইন ধরে দৌড়ানো প্লেয়ার, যেটা আপনি ইংল্যান্ডের ননি মাদুয়েকে বা মানে আর্সেনালের ননি মাদুয়েকে এরকম খেলেন, বা ব্রাজিলের রায়ান যদিও তার চেয়ে আরও বেশি স্কিলফুল, রায়ানের কথা বলতে পারেন। এই ধরনের প্লেয়ার যারা মূলত টাচ লাইন ধরে দৌড়াবেন এবং টাচ লাইনে জায়গাটা কাভার করবেন, এবং সেই জায়গায় আপনি যে মেসি বা মানে তখন আপনি হয়তো মানে, এবং সেক্ষেত্রে আর্জেন্টিনাকে ভার্টিক্যাল ফুটবল খেলতে হবে, সেখানে আপনার এই মিডফিল্ড দিয়ে হবে না, সেখানে মিডফিল্ডেও চেঞ্জ আনতে হবে। এবং যেদিন জিউলিয়ানো সিমিওনে খেলেছেন সেদিন কিন্তু এরা এনজো বা ইয়ের জায়গায় এখানে কিন্তু পালাসিয়াস ছিলেন। হ্যাঁ, পালাসিয়াস আমি এই কারণে পরে আসছিলাম। তো জিউলিয়ানো সিমিওন হচ্ছেন আপনার এই সেটটা কাভার দেবেন, কিন্তু তিনি আবার ওই যে মিডফিল্ডে আপনার সাপোর্টটা, যেটা পাসিং এর ক্ষেত্রে, বিল্ড আপের ক্ষেত্রে যে সাপোর্ট, সেটা জিউলিয়ানো সিমিওনের কাছে পাবেন না। সেক্ষেত্রে আপনার বল পেলে সরাসরি যে এখানে থ্রু দিতে হবে যেন জিউলিয়ানো সিমিওনো দৌড়ে গিয়ে ধরতে পারেন। হ্যাঁ, তিনি ওই যে তার সঙ্গে ওই যে 1-2 পাস করে খেলা সেটা সম্ভব না। সেক্ষেত্রে আবার আপনার মেসির রোলটা এই জায়গায় হ্যাম্পার্ড হবে। কারণ হচ্ছে মানে আর্জেন্টিনা তো মূলত সেন্ট্রাল করিডোর দিয়ে খেলে। কেন খেলে? কারণ হচ্ছে যাতে মেসির কাছ থেকে বেস্টটা পাওয়া যায়। মেসির খেলাটা কীরকম, মেসি সবসময় চান যে তার আশেপাশে প্লেয়ার থাকবে, যাতে অপোনেন্ট যদি খুব বেশি ঘিরে ধরে তিনি যাতে 1-2 করে বেরিয়ে যেতে পারেন। হ্যাঁ, তো ওই জায়গায় আপনার মেসির আশেপাশে প্লেয়ার লাগবে। মেসির আশেপাশে প্লেয়ার রাখতে গেলে আপনি যদি এই ভার্টিক্যাল ফুটবল খেলেন, সেক্ষেত্রে মেসির আশেপাশে প্লেয়ার থাকবে না। তো ওই জায়গাটা আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। এখন আপনি তো মেসিকে স্যাক্রিফাইস করবেন না, রাইট? সো জিউলিয়ানো সিমিওনে তখনই খেলতে পারেন যদি আপনি মিডফিল্ডেও চেঞ্জ জানেন অনেক বেশি। সেক্ষেত্রে আপনার পুরো মিডফিল্ডের সেটআপ চেঞ্জ করতে হবে, শুধু রদ্রিগো দে পল না। এবার আসি যদি আমরা এজেকিয়েল পালাসিওসের কথা বলি। পালাসিওস একমাত্র আমার মনে হচ্ছে যে যদি রদ্রিগো দে পলকে মানে বদলাতে হয়, বসানো হয়, যদি সেক্ষেত্রে কাউকে খেলাতে হয়, সেটা পালাসিওসই হতে পারে। কেন পালাসিওস? কারণ যেই ম্যাচে মেসি জর্ডানের বিপক্ষে, যেহেতু মেসি শুরু থেকে খেলেনি, সেদিন রদ্রিগো দে পল পরে খেলেছেন, সেই ম্যাচে পালাসিওসের যদি প্লেয়িং জোনটা আমরা কিছুক্ষণ পর দেখবো, হিটম্যাপ যদি দেখেন, পালাসিওস মূলত এই জায়গাটা কভার করেছেন, এবং সে পালাসিওসের কারণে সেদিন জিউলিয়ানো সিমিওনো ফ্রি ছিলেন, এবং দুইজন থাকা তখন আর্জেন্টিনাকে যে মিডফিল্ডের কম্বিনেশনের ক্ষেত্রে খুব বেশি চিন্তা করতেন। এবং আপনি দেখেন ওই দিন সিমিওনে পালাসিওস এই দুইজন থাকায় সেদিন লো চেলসিকেও খেলানো গেছে। সেদিন মিডফিল্ডের কম্বিনেশনটাই আলাদা ছিল, সেদিন সেই কারণে লো চেলসিকে আপনি এই জোনটাতে হয়তো পেয়েছেন। হ্যাঁ, তো ওই যে লো চেলসি এই জোনে থাকার প্লেয়ার না, উইথ দিস রাইট ব্যাক অ্যান্ড উইথ দিস মিডফিল্ড কম্বিনেশন, সেক্ষেত্রে আপনাকে মিডফিল্ড কম্বিনেশন চেঞ্জ করতে হবে। সিমিওনে খেলানোর জন্য আপনাকে মিডফিল্ড কম্বিনেশন চেঞ্জ করতে হবে, আদারওয়াইজ আপনার পুরো খেলার স্টাইলই চেঞ্জ করতে হবে, আপনাকে ভার্টিক্যাল খেলতে হবে। হ্যাঁ, বা পুরো ফরমেশনই চেঞ্জ করতে হবে। তো সেখানে সিমিওনে নন, একমাত্র আমি দেখি যে পালাসিওস। আর স্টিল পালাসিওসের যেটা হচ্ছে, পালাসিওস হলে আপনি মিডফিল্ডে এদের সাথে হয়তো কম্বিনেশনটা পাবেন। পালাসিওস বক্স টু বক্স মিডফিল্ডার, তিনি হয়তো বলটা নিয়ে যে উঠে যাওয়া সেই কাজটা হয়তো করতে পারেন, বাট স্টিল ডিফেন্সিভলি তিনি দেপলের মতো তার যে দেপলের যে অ্যাওয়ারনেস, ডিফেন্সিভ অ্যাওয়ারনেস, সেই জায়গাটায় পালাসিওস কতটা কাভার করতে পারবেন সেটা দেখার ব্যাপার, একটা আসলে এখনও পরীক্ষিত না আর কি। বাট পালাসিওসের খেলা যেরকম, আপনি ক্লাবের ক্ষেত্রে এটা মেলাতে পারছেন না, কারণ ক্লাবে পালাসিওস হচ্ছেন এখানে এনজো ফার্নান্দেজ বা ম্যাকলিস্টারের যে রোল, ক্লাবে পালাসিওসের রোল সেটা। সো এই ক্লাবের সাথে এই রোল মিলাতে যাওয়া আসলে ভুল হবে। তো ওই জায়গাটা পালাসিওস হয়তো, হ্যাঁ, আপনাকে এই জায়গাটা কাভার দেবেন, হয়তো মেসি, সেক্ষেত্রে তখন আপনার আবার এদের দায়িত্বটা বেড়ে যাবে, যে ম্যাকলিস্টার বা এদের কাজ হবে তখন মেসির আশেপাশে থাকাটা। তো ওই জায়গাটা আবার একটু ঝামেলা হয়ে যাবে। বাট ডিফেন্সিভলি পালাসিওস কতটা শেষ পর্যন্ত ট্র্যাক ব্যাক করতে পারেন, মলিনাকে কতটা কাভার দিতে পারেন, সেই জায়গাটা একটু সংশয় থেকে যায়। তো ওই জায়গাটা পালাসিওস প্রোফাইলের দিক থেকে ক্লোজেস্ট ইন কম্প্যারিজন উইথ লো চেলসি আর সিমিওনে বা লো চেলসি যতটা ক্লোজেস্ট
দেপোলের সঙ্গে তার চেয়ে বেশি ক্লোজ হচ্ছেন প্রোফাইলের দিক থেকে পালাসিয়াস, বাট স্টিল পালাসিয়াসের ক্ষেত্রে ওই সংশয়টা থেকে যায়। So, সেই কারণে হচ্ছেন আপনার হয়তো যে স্কালোনি যে বারবার দেপলকে খেলাতে বাধ্য হচ্ছেন, তার একটা রিজন এটা যে প্রোফাইল ম্যাচ করছে না। আপনার সেক্ষেত্রে পুরো সেটআপই চেঞ্জ করতে হবে। এখন ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে এসে আপনি হঠাৎ সেমিফাইনাল স্টেজ, আমি এটাই এবং বলতে হ্যাঁ, চাচ্ছিলাম যে আপনি গ্রুপ স্টেজের আপনি থার্ড ম্যাচে জর্ডানের সাথে আপনি সেটা রিস্ক নিতে পারছেন, কারণ অলরেডি আপনি কোয়ালিফাই করে ফেলেছেন, আপনার কিছু হারানোর নেই, সেই জায়গায় আপনি রিস্কটা নিতে পারেন। কিন্তু যখন আপনি কেপ ভার্দের বিপক্ষে যদি আর্জেন্টিনা 60 মিনিটসে 2-3 গোলে এগিয়ে যেত, 3 গোল 4 গোল, তখন হয়তো আপনি এই রিস্কটা নিতে পারতেন। তখন হয়তো আপনি লো চেলসিকে নামানো মোট কথা এখন আর বা- এই কম্বিনেশন চেঞ্জ করার কোনো উপায় নেই। নকআউট পর্বে অপোনেন্ট হয়তো লেসার অপোনেন্ট ছিল কাগজে কলমে, কিন্তু কোনো ম্যাচে আর্জেন্টিনা তো স্বস্তিতে ছিল না, কোনো জায়গায় ছিল না যে আর্জেন্টিনা আচ্ছা ঠিক আছে আমরা এখন 2 গোলে এগিয়ে গেলাম, 3 গোলে এগিয়ে গেলাম, ম্যাচের আর অল্প কিছুক্ষণ বাকি আছে, আমি তাহলে একে একটু নামিয়ে পরীক্ষা করে দেখি। ওই সিচুয়েশন তো কোনো ম্যাচে ছিল না। এখন সেমিফাইনালের মতো ম্যাচে এসে এই এক্সপেরিমেন্টটা করাটা, সেটা করতে হলে আপনার পুরো সেটআপ চেঞ্জ করতে হবে। এই সেটআপ চেঞ্জ করাটা আমার কাছে মনে হয় যে আমাদের চেয়ে স্কালোনি অনেক বেশি বুদ্ধিমান। ডেফিনেটলি। তো ওই So, জায়গাটা এই প্রেসকে উনি যাবেন না। আচ্ছা, তো এই জায়গাটায় দেপলকে এই কারণে রিপ্লেস করাটা একটু টাফ। হ্যাঁ, এনিওয়ে আমরা এই তিনজন বিকল্প নিয়ে কথা বলেছিলাম যে দেপলের বিকল্প কে কে হতে পারেন, যে দেপলকে তুলে দেওয়া এই হয় এই এটা কিন্তু দারুণ লাগছে, দে পলকে তুলে দে, কিন্তু হ্যাঁ, বিকল্প বিকল্পকে। হ্যাঁ, তো বিকল্প আমরা এই তিনজনকে আপাতত পাওয়া যাচ্ছে, এবং এই তিনজনকে নিয়ে আমরা অলরেডি বোর্ডে আলোচনা করেছি। এখন যদি আমরা এই তিনজনের বিশ্বকাপে এখন পর্যন্ত যতটুকু খেলেছেন তাতে হিটম্যাপটা দেখি, এটা হচ্ছে পালাসিওস। পালাসিওস। পালাসিওস যেটা বললাম যে তিনি এই জায়গাটা কভার করছেন, ওই যে কারণে তাকে বলছি যে দেপলের সঙ্গে তার প্রোফাইলটা সবচেয়ে বেশি মেলে। মানে আমরা যে বিকল্পগুলি নিয়ে আলোচনা করছি এই তিনজনের মধ্যে তার প্রোফাইলটাই দেপলের সঙ্গে সবচেয়ে বেশি মেলে, কারণ তিনি ডিফেন্সও কভার করছেন, অ্যাটাকেও কিছুটা সাপোর্ট দিচ্ছেন, মিডফিল্ডে হয়তো সাপোর্ট ওই দিন দিতে হয়নি কারণ অন্যরা ছিলেন, বাট তিনি যেহেতু লেভারকুসেনে মিডফিল্ডে সবসময় খেলেন, সো সেক্ষেত্রে তার দিক থেকে ওই সুবিধাটা পাওয়া যাবে। এরপর হচ্ছে লো চেলসোর, এই যে আমরা যেখানে বলছি লো চেলসোর প্রোফাইলের দিক থেকে স্টাইলিস্টিক ম্যাচ না দেপলের জন্য, আপনি সেটা তার হিটম্যাপ দেখলে বুঝবেন। তিনি মূলত জর্ডান ম্যাচে খেলেছেন, এর বাইরে তেমন সুযোগ পাননি। তার প্রোফাইলটা হচ্ছে তিনি মূলত যেখানেই বল সেখানে তিনি, ওই দিন যেহেতু মেসি ছিলেন না, তো ক্রিয়েটিভিটির দায়িত্বটা মিডফিল্ড থেকে পুরোটা তার উপর পড়েছিল। তিনি পুরো মাঠে আপনি এখানে প্রত্যেকটা যে একটা ইয়েলো যে জোনগুলো দেখছেন প্রত্যেকটা জায়গায় তিনি ছিলেন। তো এই জায়গাটা তো দেপলের রোলের সাথে কোনোভাবেই ম্যাচ করে না উইথ মেসি। এরপর যদি আমরা আসি, এটা হচ্ছে সিমিওনের হিটম্যাপ। সিমিওনে যেটা বলছিলাম যে সিমিওনে আপনাকে টাচ লাইনে প্রেজেন্স দিবে, আপনাকে ম্যাচের শেষ দিকে যখন আপনি গোল করতে পারছেন না, আপনার গোল দরকার, আপনার অপোনেন্টকে ডিফেন্সকে স্ট্রেচ করা দরকার, তখন আপনি এই জায়গাটায় যদি ডান সাইডে স্ট্রেচ করতে আপনি সিমিওনকে নামাতে পারেন। কিন্তু পুরো ম্যাচে উইথ দিস সেট আপ দেপলের জায়গায় সিমিওনকে নামানো, এই জিনিসটা আপনাকে মিডফিল্ডে যে সাপোর্ট সেটা দিবে না। তো সেই জায়গায় সিমিওনকে নামানোটা আসলে দেপলের জায়গায় নামানোটা একটু টাফ। এখন ওই যে আমরা যেটা বলছিলাম যে মেসির বডিগার্ড, সো মেসির বডিগার্ড কোটায় খেলেন কিনা, বা মেসি সিন্ডিকেটের অংশ হ্যাঁ, নেই। বা স্কালোনি কোনো সিন্ডিকেট মেনটেন করছেন কিনা, সেটা আলোচনা করা যায়, আলোচনার জন্য খুব মুখরোচক আলোচনা। বাট আমার কাছে মনে হচ্ছে যে দেপল মানে স্কালোনি ওই কোচ না যে কোনো রিজন ছাড়া একজন প্লেয়ারকে খেলিয়ে দেবেন। আমরা তাকে এর আগেও রুথলেস হতে দেখেছি, 2022 বিশ্বকাপে দেখেছি, এর আগে পরে দেখেছি। তো সেই জায়গাটা দেপল মানে এমনি খেলছেন, এটা আসলে বলা যাচ্ছে না আর কি। দেখ, সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হতে থাকুক, আর্জেন্টিনার সমর্থকরাও নানা ধরনের জল্পনা কল্পনা করুক, কিন্তু এটা নিশ্চিত যে সেমিফাইনাল সামনে রেখে এই কম্বিনেশন চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুবই কম, নেই বললেই চলে এক অর্থে, আদার দেন কোনো মানে এক্সট্রাঅর্ডিনারি কোনো ঘটনা না ঘটে। দর্শক, এই পর্যন্তই আজকে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে স্কালোনি কেন ডি পলের উপর আস্থা রেখেছেন। ধন্যবাদ।